আর একটু, আর একটু তাড়াতাড়ি কর রে মোনারা। আর একটু এগুলি, পুরো জমিটাই কাজ হয়ে যাবে। ছেলেটা এসে দেখবে ওর বাবা অন্তত হার মানেনি, কাজ করেছে। এখন আটকাস না রে। ওরে, একটু জোরে চল রে, সূর্য ডুবতে তো আর বেশি বাকি নেই। হে সৃষ্টিকর্তা, জমিটা জমিটা আর শেষ করতে পারলাম না। আহ, আহ। দাদু, দাদু জল নিয়ে এসেছি দাদু। দাদু, দাদু, দাদু তুমি ঠিক আছো তো দাদু? কি হয়েছে দাদু তোমার? কি ব্যাপার? আর চারিদিকে তো চুপচাপ কেন? ভোরবেলা মোরগটাও ডাকলো না। এই বেটাও কি এই গ্রামের মানুষগুলোর মতো অলস হয়ে গেল নাকি? সে কি, মোরগটা কোথায় গেল? এখানেও তো নেই। সব সময় তো এখানে দাঁড়িয়ে ডাকাডাকি করে। আশ্চর্য ব্যাপার। আরে আরে, আমার গরু ছাগলগুলো সব কোথায়? গোয়াল ঘর খালি। এটা এটা কেমন ধরনের ফাজলামো হচ্ছে না? আমি বুঝতে পেরেছি এই সব কার কাজ। এই গ্রামের লোকের এত সময় নেই যে এরা চুরি করবে। আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার গরু ছাগল মোরগ গায়েব হয়ে যাওয়ার পিছনে যার হাত আছে তাকে আজ আমি নিস্তার দেব না। তাকে আজ আমি আচ্ছা করে পেদাবো। আহ, কে আমার সকালবেলার ঘুম নষ্ট করছে? কোন পাষণ্ড? উফ, জ্বালিয়ে মারলে, দেখাচ্ছি মজা। ও ও ও, জয় জয় জয়, তুমি তুমি আমায় ডাকছিলে? ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম কি না। একটা ঘুম? তুমি কাল থেকে ঘুমাচ্ছিলে, সত্যি করে বলো। না না, মানে ওই আর কি। অমন দাঁত কেলিয়ে হাসবে না। কাল আমি হাটে গেছিলাম, মা বাড়িতে নেই। আমি তাই তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। আমার গরু ছাগলগুলো তুমি মাঠ থেকে গোয়াল ঘরে পৌঁছে দেবে বলেছিলে। মোরগ মুরগির খেয়াল রাখবে, ভরে দেবে বলেছিলে। কই সেগুলো কোথায়? গরু ছাগল নেই, মুরগি নেই, মোরগ নেই। সে কি, ওরা নেই? কোথায় গেল? আমি তো ভেবেছিলাম ওরা যে যার ঘরে ফিরে গেছে। কি, ওরা নিজে নিজে ফিরে যায় কখনো? আমি তোমার উপর বিশ্বাস করে বাড়ি ফিরে নিজেও কিছু দেখলাম না। আমি ভেবেছিলাম সব ঠিক আছে। ওই আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম ওরা যে যার মতন বাড়ি ফিরে যাবে। চিন্তা করো না, ওরা মনে হয় বেড়াতে গেছে, সময় মতো বাড়ি ফিরে যাবে। বেড়াতে গেছে? মামার বাড়ি নাকি চাচার বাড়ি? তোমার এই অলসতার জন্য আমার সব শেষ হয়ে গেল। এই গ্রামের একটা লোকও ভালো না। এদের দিয়ে কোনো কাজ হয় না, সব অকর্মা অলসের ঢেকি। জয়, তুমি কিন্তু নিজের গ্রামের লোককে অপমান করছো, এটা ঠিক না। অপমানের যোগ্য হলে অপমান করব না তো কি করব? বেলা পর্যন্ত এই গ্রামের লোক ঘুমোয়, কোনো কাজ করতে চায় না। অন্য গ্রাম থেকে চেয়ে চিনতে সামান্য ক্ষেত খামারি করে 1 বছরের জন্য খাবার মজুত করে, আর সেই মজুত করা খাবারে সারা বছর চলে। এটা কোনো জীবন হলো? তো কি করব? কাজ করতে করতে তোমার দাদুর মতো মরে যাব নাকি? সেটাও ভালো, তোমাদের তো সেই যোগ্যতাও নেই। এখন চলো, চলো তাড়াতাড়ি,
আমার গরু ছাগল মুরগি সব খুঁজে দেবে, চলো। আচ্ছা আচ্ছা, যাবো যাবো, একটু ঘুমিয়ে নিই। ঘুম? ভালোই ভালোই যাবে নাকি লাঠির প্যাদানি খাবে সেটা বলো। আরে আরে, বিশ্বাস করো, আমি এতক্ষণ কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমার ঘুম প্রয়োজন। কাজ? এতক্ষণ কি কাজ করলে তুমি? তোমার সাথে কথা বলেছি, সেটাও তো একটা কাজ। বটে, তোমাকে আরো ভালো মতো কাজ করাচ্ছি, দাঁড়াও। চলো, আমার গরু ছাগল হাঁস মুরগি খুঁজে দেবে বলছি, চলো তাড়াতাড়ি চলো। উম, আমি পারবো না, আমি এখন ঘুমোবো। তবে রে, ওরে বাবা রে, মেরে ফেলবে নাকি রে? আমি পালাই পালাই। কোথায় যাচ্ছ? আজ আমার হাঁস মুরগি গরু ছাগল খুঁজে না দিলে তোমার খবর আছে বলে দিচ্ছি। তোর উপর ভরসা করে আমি ওগুলোকে খোলা রেখে দিয়েছিলাম। আরে বুঝলি, সেদিন ভাবলাম একটু ঘুমোবো, সকালে ঘুমিয়ে কেবল সন্ধে করে উঠেছি, বেশি ঘুমোতেও পারিনি বুঝলি। কোত্থেকে ওই জয়টা এসে চেঁচামেচি শুরু করলো, ওর মোরগ নাকি আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, আর বলো না, আমাকে সেদিন লাঠি দিয়ে পুরো গ্রাম তাড়া করলো, বলে কিনা আমি নাকি ওর গরু ছাগল হাঁস মুরগি হারিয়ে ফেলেছি। তাহলেই বোঝো, ওর পরিশ্রমের চক্করে যদি সবারই পরিশ্রম করতে হয় তাহলে কি হয়। আমার তো সেদিন ঘুমটাই মাটি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর বলছে কি, 2 দিনের জীবনে যদি একটু আরামই না করতে পারি, তাহলে এই জীবনের মানে কি বলো? আচ্ছা, আমার জন্য আরাম করতে পারোনি তাই না? আরে জয়, তুই কখন এলি? সময় মতো এসেছি, তোমার সব কথা শুনেছি, বুঝলে? তোমাকে দেখে লজ্জা লাগে, সারাদিন বসে বসে গল্প করো, কাজকর্ম করো না, এভাবে মানুষ বাঁচতে পারে? কিন্তু আমরা তো দিব্যি বেঁচে আছি। এটাকে বেঁচে থাকা বলে? তোমরা বুঝতে পারো না, পরিশ্রম না করলে তোমাদের উন্নতি হবে না। যেমন কষ্ট করে বেশি ফসল ফলালে কিছু রেখে তোমরা বিক্রি করতে পারবে। আচ্ছা, তারপর? এভাবে বাড়তি জিনিস বিক্রি করে তোমাদের কিছু টাকা আয় হবে। আচ্ছা, তারপর? তারপর তোমরা সেই টাকায় ভালো ভালো খেতে পারবে, সুখে শান্তিতে দিন কাটাতে পারবে, বাড়ি বসে আরাম করতে পারবে। তো আমরা এখন কি করছি? সে আরামই তো করছি। তোমাদের কিছু বোঝানোই বৃথা। আরে এত কাজ করে কি হবে ভাই, জীবন তো একটাই। একটা জীবনে কষ্ট করব কেন? আরাম করে কাটালেই তো ভালো। পরিশ্রম করে কে মরতে চায়? হ্যাঁ, তোর দাদু তো হাল চষতে চষতেই মারা গিয়েছিল। আহা, কত কষ্টের জীবন ছিল তার। সেদিন এত কাজ না করলে সে আজও বেঁচে থাকতো। দাদু তখন মরে গেছেন, বেঁচে গেছেন, কাজ করতে করতে মরেছেন, ভালো হয়েছে। এই গ্রামের লোক যেমন অলস, বেঁচে থাকলে দাদু এদের অলসতা দেখতে পেয়ে লজ্জায় মারা যেতেন। আচ্ছা, তা তোর এত পরিশ্রম করবার শখ, তা তুই গিয়ে পরিশ্রম কর না, আমাদের টানছিস কেন? এভাবে চললে যখন একদিন না খেতে পেয়ে মরবে, তখন বুঝতে পারবে। জয়, আই জয়, এসে খেয়ে যা বাবা। আসছি মা। এ কি, এসব কি মা? এখানে তো মুরগির খাবারও নেই। কি আর করব বল, এই গ্রামে বেশি কিছু কিনতে পাওয়া যায়? এখানে সবাই এমন অল্প অল্প করেই বিক্রি করে, অল্প করে কিনে আর অল্প করেই রান্না করে। তা না হলে সব খাবার যে শেষ হয়ে যাবে। আর এই গ্রামের লোকজন তো কোনো কাজকর্ম কিছুই করেন না, তাই ওদের ক্ষুধাও পায় না যে তারা বেশি বেশি খাবে। এই গ্রামের লোকেরা যে কবে বুঝবে এদের অলসতা এদের ধ্বংস করবে। আরো ভয়ঙ্কর খবর আছে। কি মা? শুনেছি জায়গায় জায়গায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমি তো এই গ্রামের অবস্থা কি হবে তাই ভাবছি।
কি আর হবে, যেমন কর্ম করছে তেমন ফল পাবে। আমি আমার প্রয়োজনীয় ফসল ফলিয়ে রেখেছি, আশা করি আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা এখন কি করব? জায়গায় জায়গায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এমন হলে খাবার পাবো কোথায়? খিদে পেটে কি আর ঘুম আসে? তা তো ঠিকই। এক কাজ করি, চলো আমরা বরং জয়ের কাছে যাই। জয় অনেক ফসল ফলিয়েছে, নিশ্চয়ই আমাদেরকেও কিছু দেবে। ফসল না দিলেও অন্য উপায় আছে। এখন জয়কে আমাদের খুব প্রয়োজন। সবাই শোনো, আজ এই দুর্ভিক্ষে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সকলের স্বভাব বদলাতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। সুতরাং সবাই পরিশ্রম করো, যতটুকু ফসল আছে সেটা খাদ্যোপযোগী করে নাও, জমি চাষ করো, ফসল ফলাও। আরে, আমরা কি এত কষ্ট করতে পারবো? আমাদের তো আরাম করা অভ্যেস। কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। দেখনি, আমার দাদু শেষ নিঃশ্বাস পর্যন্ত জমি চাষ করেছেন। তা জানি, কিন্তু আমরা তো কাজ করতে চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দিয়ে পরিশ্রম হবে না। সে কি, তাহলে তোমরা কি চাও? আমরা চাই তুমি আমাদের জন্য কাজ করো। হ্যাঁ, তুই তো আছিসই, আমাদের অলস গ্রামের একমাত্র পরিশ্রমী ছেলে। আমরা তোর ওপরেই নির্ভর করি। হ্যাঁ, তুমি আমাদের জন্য ফসল ফলিয়ে দাও, আমরা তোমাকে এর জন্য টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, টাকাই কেন, তুই যা চাস তাই দেব। তারপরও আমরা কাজ করতে চাই না। কিন্তু আমি একা এত লোকের ফসল কিভাবে ফলাবো? তোমরা কি বুঝতে পারছো না? তোমরা কি বলছো? হ্যাঁ, তুমি আমাদের জন্য ফসল ফলাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এ কি, জয়? এই জয় কোথায় গেল? জয় পালিয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমাদের কে ফসল দেবে, কে খাবার দেবে? উফ, পালানো ছাড়া কি আমার কোনো উপায় ছিল? পাগলের কাণ্ড কারখানা যত। সবাই আমাকে কি পেয়েছে? আমি নাকি এতগুলো লোকের জন্য ফসল ফলাবো? বলে কি, আলসেমি করতে করতে সবগুলোর মাথা গেছে। মাকে মামার বাড়ি রেখে এসেছি ভাগ্যিস, সবগুলো এখন বুঝুক মজা। আমার ঘাড়ে কাজ চাপিয়ে নিজেরা আরাম করতে চেয়েছিল। এবার দেখি কে ওদের জন্য ধান চাল মাড়াই করে দেয়। এই যে খুকি। কি হলো, আমায় ডাকছো? জলদি বলো, আমার সময় নেই। এই গ্রামে কোনো খাবারের দোকান পাওয়া যাবে? বাজারে যাও, সেখানে পাবে। বাপরে, বাচ্চা মেয়েটা তো ভীষণ ব্যস্ত মনে হচ্ছে। কি খাবেন, জলদি বলুন, জলদি। আরে আরে, বলছি একটু সময় দাও না ভাই। ভাত আর মাছ আর... আরে তাজ্জব ব্যাপার, পুরোটা তো শুনলই না, চলে গেল। আরে অদ্ভুত, আমি তো ভাত আর মাছ চেয়েছিলাম, বেটা আমাকে ভাত আর ডাল ধরিয়ে দিয়ে চলে গেল। দেখি তো
বেটাকে পাই কি না। তাজ্জব ব্যাপার, সবাই গেল কোথায়? এই যে ভাই, দাঁড়াও দাঁড়াও, শোনো। কি হলো? জলদি বলো, আমার সময় নেই। এগুলো রেখে আর এক ধামা চাল আনতে হবে। আরে ভাই, তোমায় আমি ভাত আর মাছ দিতে বলেছিলাম, তুমি আমাকে ভাত আর ডাল দিয়ে গেলে কেন? তাই নাকি? ভাত আর ডাল দিয়েছি বুঝি? আর বলো না ভাই, কাজের চাপে মাথা ঠিক নেই বুঝলে। এই যে এখন ধামা ভর্তি চাল গুদামে মজুদ করতে হবে, দুর্ভিক্ষের সময় এখন। দেখি তোমার চালটা দেখি তো। কি, এখানে তো দেখছি চালের সাথে ডাল মেশানো। ভুল করে চালের সাথে ডাল মিশিয়ে ফেলেছি। কাজ করতে করতে আসলে আমার মাথাটাই গেছে, কি করছি কিছুই বুঝতে পারছি না। সিধুদা, তুমি না বলেছিলে দোকানের জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসতে? এই যে এসে নিয়ে এসেছি। আরে, এটা ইলিশ কোথায়? এটা তো দেখছি বোয়াল। সে কি, তাই তো, রঘুজেদের মাথাটা আসলেই গেছে, ইলিশের বদলে বোয়াল দিয়ে দিল। কাল নাকি সারা রাত মাছ ধরেছে, আমারও খুব ক্লান্ত লাগছে। সারা রাত ধরে 2 ধামা রুটি বানিয়েছি, এই জন্যে কি মাছ দিয়েছে সেটাও খেয়াল করতে পারিনি। কিন্তু তোমরা আমায় কি একটু বলবে, তোমরা এভাবে পাগলের মতো কাজ করছো কেন? আমরা শুনেছি অলসতা মানুষকে শেষ করে দেয়, তাই ভয়ে কাজ করছি। হ্যাঁ, চারিদিকে দুর্ভিক্ষ চলছে, আর সুবর্ণপুর গ্রামের লোকজন অলসতা করতে করতেই এখন নাকি না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু অতিরিক্ত অলসতা যেমন ভালো না, তেমন অতিরিক্ত পরিশ্রমও ভালো না। সবকিছুতেই ভারসাম্য করে চলতে হয়। কিন্তু আমাদের সময় কোথায় বিশ্রামের? কিন্তু তোমরা বিশ্রাম নিচ্ছ না বলে তোমাদের কাজ আরো এলোমেলো হচ্ছে। আমরা আসলে পারছি না, সারাদিন কাজ করতে করতে আমাদের অভ্যেস হয়ে গেছে। মনে ভয় ঢুকে গেছে যে কাজ না করলে বোধহয় আমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করো, আমি বরং তোমাদের সবার কাজ করে দিই। তোমরা সবাই একদিন ঠিক মতো বিশ্রাম নাও, কি বলো? তুমি আমাদের কাজ করে দেবে? হ্যাঁ, আমি পরিশ্রম করতে ভালোবাসি, তোমরা চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। তোমরা শুধু একদিন বিশ্রাম নাও। বেশ, তাহলে তাই হোক। ও সিধুদা, দোকানে যাচ্ছ নাকি? হ্যাঁ, আজ একদম ঠিকঠাক কাজ করতে পেরেছি, ডালগুলো ঠিকঠাক নিয়ে যাচ্ছি। সত্যি? বিশ্রাম নেবার পর আজ কাজ অনেক সহজ লাগছে। আমি সকাল সকাল উঠে এতগুলো কাপড় ধুয়ে ফেললাম। কি অবস্থা তোমাদের? কেমন লাগছে আজ? আমারও সব কাজ শেষ, তোমাদের খোঁজ নিতে এলাম। তা কি খবর তোমাদের? সত্যি তোমার কথা শুনে বিশ্রাম নিয়ে দারুণ লাগছে। হ্যাঁ, আমরা আসলে কাজ করতে করতে পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমাদের অনেক বড় শিক্ষা দিলে ভাই। ঠিকমতো বিশ্রাম না নিতে পেরে আমরা সবাই উল্টোপাল্টা কাজ করছিলাম, তাতে আরো অনেক অসুবিধা হচ্ছিল। যাক, পর্যাপ্ত বিশ্রামের মূল্য তোমরা বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। অনেকদিন পর নিজের গ্রামে ফিরে খুবই ভালো লাগছে। যত যাই হোক, যত অভিমানী হোক, নিজের গ্রাম তো নিজের গ্রাম। এই গ্রামের লোকরা যতই অলস হোক, এরা আমার পরিবার। আরে, জয় ফিরে এসেছে, জয় ফিরে এসেছে। এই জয় ফিরে এসেছে, জয় ফিরে এসেছে। তোমরা আমার উপর নিশ্চয়ই রেগে আছো, আমাকে ক্ষমা করো। আমি আসলে তোমাদের পরিশ্রমের মূল্যটা বোঝাতে চেয়েছিলাম। আরে না না, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমরা তো তোমাকে ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, তুমি যদি এভাবে চলে না যেতে
তাহলে আমরা নিজের কাজ নিজে করতাম না। তুমি চলে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি কাজ না করে করে আমরা না খেয়ে মরতে বসেছিলাম। তোর অভাবটা আমরা খুব টের পেয়েছি। আমরা বুঝতে পেরেছি তুই পরিশ্রম করার কথা কেন এত বলতিস। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। তুমি যদি চলে না যেতে তাহলে আমরা কোনোদিন নিজের কাঁধে হাল তুলে নিতাম না, তোমার উপরে নির্ভর করে বসে থাকতাম। হ্যাঁ, আমরা পরিশ্রম করে ধান মাড়িয়ে চাল করে ফেলেছি, নিজেদের জন্য পর্যাপ্ত ফসল মজুত করে নিয়েছি। অন্যান্য গ্রামের সাথে জিনিসপত্রের লেনদেন করছি। রান্না বান্না করে সবাই খাবার ভাগাভাগি করছি, একে অন্যকে সাহায্য করছি। আর সঙ্গে ঠিকমতো বিশ্রামও নিচ্ছি। যত যাই হোক, একটু না ঘুমোলে কি চলে? যাক, তোমরা পরিশ্রমের মূল্য বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। হ্যাঁ, আমরা এখন বুঝেছি যে পরিশ্রম ছাড়া নিজেদের অবস্থা পরিবর্তন করা সম্ভব না। মনে রেখো, পরিশ্রম ছাড়া উন্নতি হয় না, কিন্তু অতিরিক্ত পরিশ্রমও শরীর মন নষ্ট করে। আমি নিজেও শিখেছি কি জানো, সবচেয়ে জরুরি হলো ভারসাম্য রক্ষা করা। আমরা সবাই কাজ করব, আবার বিশ্রামও নেব। হে, ঠিক কথা, একদম ঠিক কথা। একদম ঠিক। হোগো, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে দেখে রেখো। আমি বুঝি আর বেঁচে থাকবো না গো, আমার যাবার সময় হয়ে এসেছে। এই সব অলক্ষণের কথা কেন কইতেছ তুমি? তোমার কিচ্ছু হইব না, আমরা তোমার কিচ্ছু হইতে দিব না। কত কিছুই তো করলে, আমাকে তো আর আটকে রাখতে পারলে না গো। তোমার কাছে একটাই আবদার, আমার ছেলে মেয়ে দুটোকে, ওদেরকে দেখে রেখো। মা, মা তুমি এমন কথা কেন বলছো? আমরা তোমাকে কোথাও যেতে দেব না মা। মারে, একদিন সবাইকেই মরতে হয়, কাউকে আগে আর কাউকে পরে। আমার হয়তো আগেই টাক এসেছে রে মা। মা, তুমি এসব কথা বলো না তো, আমরা কোথাও যেতে দেব না তোমাকে। পাগলি মেয়ে আমার। হোগো, তুমি ওদেরকে দেখে রেখো। আমি যে আর পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি যদি হামাগো সাইরা যাও তাই সংসার কেমতে চলবো ভবানী? কিন্তু আমাকে যে যেতেই হবে। আমাকে যে ডাকছে ওরা, আমাকে ডাকছে। ভবানী, না, এইটা হইতে পারে না। তুমি হামাগো সাইরা যাইতে পারো না। মা, ও মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলি মা? ও বাবা, আর কতক্ষণ এভাবে বসে থাকবে বলো? সে কত রাত থেকে তো না খেয়ে আছো, কিছু মুখে দাও বাবা। তুই একদম তোর মায়ের লাহান হইছস। এই সংসারে তোর মা না থাকলে কি আর ভালো লাগে রে? তোর মা কেন হামাগো সাইরা চইলা গেল? ও বাবা, তুমি এভাবে ভেঙে পড়লে আমাদেরকে কে দেখবে বলো? আমরাও তো মাকে ভালোবাসি। কিন্তু আমি যে আর নিজেরা সামলাইতে পারতাছি না। বাবারি যারা আমাকে যে একা থাকতে হইব, এইটা তো কোনোদিন ভাবি নাই আমি। আমরাই বা কবে কল্পনা করেছিলাম যে এত অল্প বয়সে মাকে হারিয়ে ফেলবো আমরা। আর কান্নাকাটি করে কি বা লাভ? মা আমাদের কাছে তো আর ফিরে আসবে না। তোমরা দুটো মুখে দিয়ে নাও, না হলে মাও যে নারাজ হবে। ঠিক কইছস, তোর মা কইছিল তোদের দেইকা রাখতে, আর আমি নিজেই এখন শোকে কাইন্দা অস্থির। চলো বাবা চলো, হাত মুখ ধুয়ে নাও। মায়ের শান্তির জন্য হলেও এসব কিছু আমাদের করতে হবে। তোর মা যদি আর একবার ফিরে আসতো, আমি আর তোর মায়ের কোনো দিন হারাইতে দিতাম না। বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করেছি
কিন্তু পারলাম না রে। আমরা তো কম চেষ্টা করিনি বাবা, কিন্তু উপরওয়ালা চেয়েছে মাকে নিয়ে যেতে, তাই সে নিয়ে গিয়েছে। কান্দিস না তোরা, কান্দিস না। তোরা কাইন্দা ফেললে তোর মাও তো কষ্ট পাইব রে। কি হলো বাবা, এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে যে? এখনো তো সন্ধেই হয়নি। সন্ধ্যা হওয়ার আগেই এখন থেইকা দরজা বন্ধ কইরা দিবি। গায়ের খবরাখবর জানোস না নাকি? কোন খবরের কথা তুমি বলছো বাবা? ওসব খবর সত্যি নয়, ওসব খবরে বিশ্বাস করো না তো। সত্যি নয় কইতাছোস? গায়ে সব মানুষে জানে। গায়ে কেউ মইরা গেলে প্রতি সন্ধ্যেবেলা তাকে বাড়িতে আজব ডাক শোনা যায়। বাবা, আমরা তো কোনোদিন শুনিনি এসব ডাক, তাহলে তুমি বিশ্বাস করছো কিভাবে? আগে শুনবি কেমতে? আগে কি হামাগো বাড়িতে কেউ মইরা গেছে নাকি? এখন তো তোর মা মইরা গেছে, এখন সন্ধ্যায় ডাক শোনা যাইতে পারে। বাবা আমি কিন্তু এসব বিশ্বাস করি না। যদি কেউ ডাকে আমি এমনিতেই দরজা খুলে দেব। খবরদার, দিনকালে এখন থেইকা বিকেল হইলেই দরজা বন্ধ কইরা দিবি। সন্ধ্যায় কেউ ডাকলে দরজা খুলবি না, আমি ডাকলেও দরজা খুলবি না। তাহলে তোমাকে বাইরে রাখবো নাকি? তুমি কি সব বলছো বাবা? অবশ্যই বাইরে রাখবি, তারপরেও দরজা খুলবি না। কথা দে আমাকে। আচ্ছা এসব কথা পরে হবে, আমরা তোমার কথা মানলাম। এখন থেকে বিকেলে দরজা বন্ধ করব, কেমন? একদম হেইডা। এখন সবাই চুপ কইরা বইসা থাক, কেউ কোনো কথা কইবি না। সন্ধ্যার পর সবাই নিজের কাম করবি। কে কেডা ওইখানে? দরজার সামনে কেডা খাড়াইয়া আছে? এখান থেকে চইলা যাও কইতাছি। ওগো ওগো, আমি এসেছি, দরজা খুলবে না? আমাকে ভেতরে নেবে না? আমি যে তোমাদের কাছে চলে এসেছি। মা এসেছো? বাবা দেখো, মা এসেছে। দরজাটা খুলে দাও বাবা, মাকে আমরা ভেতরে আনবো। ও বাবা, আমাদের কথা শোনো না। চুপ কর তোরা। এতক্ষণ তোদের কি বুঝাইছি? ওইটা তোর মা নয়। মা নয় মানে? মায়ের কণ্ঠ তো আমরা চিনি, ওই তো মা কথা বলছে। ওরে তোরা চুপ কর, ওটা তোর মা নয় রে। তোদের তো আমি কইছিলাম, যে গো বাড়িতে এই গায়ে মানুষে ময়রা যায়, তাগো বাড়িতে সন্ধ্যায় ডাক শোনা যায়। না বাবা না, মা নিশ্চয়ই কোনো বিপদে আছে, মাকে বাঁচাতেই হবে। আমি এইভাবে মাকে বাইরে রাখতে দিতে পারবো না। তোদের মাথা কি খারাপ হইয়া গেছে? তোদের মা কাল রাইতে মইরা গেছে, সকালে তোর মায়ের পোড়ানো হয়েছে। কি গো, এখনো দরজাটা খুললে না? তবে কি আমি বাইরেই থাকবো? বাইরে তো বড্ড বিপদ। যত যাই করিস না কেন, আমরা দরজা খুলুম না মানে খুলুম না। তুই এখান থেকে চইলা যা, চইলা যা কইতাছি। চলে যেতে বলছো? আমি তো চলে যাবার জন্য আসিনি, আমি তো তোমাদের নিয়ে যেতে এসেছি। আমি আবার আসবো। কিরে, তোরা এই সাত সকালে পুকুর ঘাটে মন খারাপ করে কেন বসে আছিস রে? কি হয়েছে তোদের? জানো বুড়িমা, কাল সন্ধ্যায় মা আবার ফিরে এসেছিল, কিন্তু বাবা কোনোভাবে দরজাই খুলতে দিল না আমাদের। মা ফিরে এসেছিল মানে? ভবানী আবার কোত্থেকে ফিরে এলো? ভবানী তো পরশুদিনই মারা গেছে। কালই তো ভবানীর দেহ আমাদের সবার সামনেই দাহ করা হয়েছে।
সেটা একদম ঠিক কথা বলছে বুড়িমা। আমরা তো শুনেছি ঘরের ভেতর থেকে মায়ের কণ্ঠ। মা বারবার বলেছিল দরজা খুলতে। তার মানে তোরা সন্ধ্যায় ডাক শুনেছিলি, তাই না? এইটা তো এই গ্রামের প্রতিদিনকার ব্যাপার। ছোটবেলা থেকে এই গল্প শুনেই তো বড় হয়েছি বুড়িমা, কোনোদিন এমন কিছু দেখিনি। তাহলে তাহলে এখন বিশ্বাস করব কিভাবে? গত সন্ধ্যায় ডাক শোনার পরও তোরা বিশ্বাস করতে পারলি না? খবরদার, ওই ডাকে সাড়া দিয়ে কখনো দরজা খুলবি না। কিন্তু আসলেই কি যারা মারা যায় তারা ফিরে আসে বুড়িমা? তা তো জানি না রে, কিন্তু এটা সত্যি। যাদের বাড়িতে কেউ মারা যায় তাদের বাড়িতেই ডাক শোনা যায়। আর কেউ যদি সেই ডাকে সাড়া দিয়ে বাইরে যায় তবে সে আর কখনো ফিরে আসে না। অমনটাকে সারা দিয়ে কেউ কি কখনো ফিরে আসেনি? দু একজন এসেছিল, কিন্তু তারা স্বাভাবিক অবস্থায় কখনোই ছিল না। কদিন পরেই তারা সবাই মারা গেছে। তাহলে এখন আমরা কি করব? কয়েকটা দিন তোরা বিকেলে দরজা বন্ধ করে ঘরে বসেই থাকবি। যত টাকা ডাকি হোক না কেন, দরজা তোরা আর কখনোই খুলবি না। বিক্রম, বিক্রম কোথায় তুমি? আমার বড্ড কষ্ট হচ্ছে গো। আমি তোমাদের ছেড়ে থাকতে পারছি না বিক্রম। একবার দরজাটা খোলো লক্ষ্মীটি। ভবানী, ভবানী তুমি আইছো? আমি আইতাছি তোমার কাছে। এই জীবনটা আর আমার ভালো লাগে না গো। এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি। আমি তোমাকে সাথে নিয়ে যেতে এসেছি। এবার থেকে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমি আইতাছি ভবানী, আমি তোমার কাছে আইতাছি। বাবা, ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাইরে তো কেউ নেই, বাইরে ওই অভিশপ্ত ডাক রয়েছে। তুমি যেও না বাবা। আমাকে যাইতে দে। ভবানী চইলা আইছে, আমাকে নিতে আইছে। ও অপেক্ষা করতেছে আমার জন্য। বাবা তুমি যেও না, ওটা মা নয়, ওটা একটা ফাঁদ। তুমি তো নিজেই আমাদেরকে বলেছো বাবা, তুমি যেও না। ভাই, বাবা তো চলে গেল। দেখ, আমাদের বাবাকে খুঁজে আনতে হবে। না সীতা, এখন বাইরে যাওয়া মোটেও নিরাপদ নয়। বাইরে গেলে আমি তোকেও হারিয়ে ফেলবো। বাবা নিশ্চিত চলে আসবে, তুই চিন্তা করিস না। বাবা আমাদের সতর্ক করে নিজে কিনা সেইটাকে সারা দিয়ে চলে গেল। বাবা, দাদা দেখ, বাবা ফিরে এসেছি। আমাদের বাবা ফিরে এসেছি। তাহলে বাবা ঠিক আছে, তাই না? হ্যাঁ রে, আমি বলেছিলাম না বাবা নিশ্চিত ফিরে আসবে, বাবার কিচ্ছু হবে না। বাবা তুমি এসেছো? আমরা তোমার জন্য সেই রাত থেকে অপেক্ষা করছি। তুমি কোথায় গিয়েছিলে বাবা? কি বাবা? কাথাকার বাবা? আমি কারো বাবা নই, আমাকে একদম বাবা বলে ডাকবে না। তুমি এমন কেন করছো বাবা? আমাদের সঙ্গে তো তুমি কখনো এমন ভাবে কথা বলো না। আর তোমার চোখ মুখ এমন লাল কেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তারা। আমাকে জ্বালাতন করো না, আমাকে একা থাকতে দাও। দাদা, বাবা হঠাৎ করে এমন কেন করছে? বাবা মনে হয় পুরোটাই পাল্টে গেছে।
কাল রাতে বাবার সাথে খারাপ কিছু হয়নি তো? ওরা আমাকে নিতে এসছে, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে যেতেই হবে, ওরা আমাকে ডাকছে। নিশ্চয়ই বাবার সাথে খারাপ কিছু হয়েছে। আমাদের আর দেরি করা ঠিক হবে না। চল আমরা বুড়িমার কাছে যাই। ঠিক বলেছিস, এই বিপদ থেকে একমাত্র বুড়িমাই আমাদের উদ্ধার করতে পারে। তাড়াতাড়ি চল দাদা। বুড়িমা, ও বুড়িমা, রাখো তোমার কাজ। তুমি আগে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো। সর্বনাশ হয়ে গেছে বুড়িমা। কি রে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? তোদের আবার কোনো বিপদ ঘটেনি তো? বিপদ মানে বড় বিপদ ঘটে গেছে। বাবার সাথে বিপদ ঘটে গেছে। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। এই কারণেই তো তোমার কাছে এক ছুটতে চলে এলাম। তুমি রাখো তো এসব, তুমি এখন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো। আরে যাবো রে যাবো, আমি তো বলিনি যাবো না, কিন্তু কি হয়েছে সেইটা তো বলবি, না হলে আমি বুঝবো কিভাবে? কি বলছিস কি তোরা? এ তো সর্বনাশ হয়ে গেছে। তোদের বাবা কোথায়? বিক্রম ফিরে এসেছে? বাবা ফিরে এসেছে, কিন্তু বাবা আর আগের মতো নেই। কেমন যেন ব্যবহার করছে, আর চোখ মুখ অনেকটা লাল। আমি যা ভেবেছি তাই হলো। ওই শয়তানটা তোর বাবাকে ছাড়লো না। তোরা যে কেন যেতে দিলি তোর বাবাকে? আমরা তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা কেমন যেন সম্মোহিত হয়ে গিয়েছিল, যার কারণে বাবাকে আমরা আটকাতে পারিনি বুড়িমা। তাড়াতাড়ি চল, আগে গিয়ে বিক্রমের সাথে কথা বলে সমস্তটা পরীক্ষা করি, তারপর কিছু একটা করা যাবে। আরে এই বিক্রম, কি করছিস কি তুই একা বসে বসে? আর ওভাবে বিড়বিড় করে কি বলছিস? আমি তোদের বলেছিলাম না আমাকে বিরক্ত করবি না, তারপরেও তোরা কেন বারবার আমাকে বিরক্ত করছিস? আমাকে আমার বউয়ের সাথে থাকতে দে। বউ? ভবানী আবার কোথা থেকে আসবে? ও তো মরে গেছে রে বিক্রম, একটু বোঝার চেষ্টা কর। চুপ, একদম বাজে কথা বলবে না কেউ। আমার বউ মারা যেতে পারে না, ও ফিরে এসেছে, আমার কাছেই আছে। দেখলি তো, দেখলি বুড়িমা, আমি বলেছিলাম না বাবা পুরোই পরিবর্তন হয়ে গেছে। বাবা কখনো এমন ব্যবহার করে না। সবকিছু তো দেখলাম, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। ওই শয়তানের হাত থেকে তোর বাবাকে রক্ষা করতে হবে। কিন্তু কিভাবে বুড়িমা? তুমি তো বলেছিলে যারা একবার যায় তারা আর কখনো ফিরে আসে না। এই অভিশপ্ত কাহিনী আর কতকাল ঘটবে আমাদের গায়ে? এর যখন শুরু হয়েছে এর শেষও হওয়া দরকার। কিন্তু আমরা আমরা কি করে শেষ করব? আমরা তো কিছুই জানি না। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলেও তো কাজ হবে না। চল আমার সাথে চল, তোরা দেখি কি করা যায়। তাহলে বাবাকে এখানে একা রেখে যাব? দরজা বাইরে থেকে বন্ধ করে দে, তোর বাবা ভেতরেই থাক।
কিরে, কি বিপদে পড়ে তোরা আমার কাছে এসেছিস? বাবা, অনেক খুঁজে আপনার খোঁজ পেয়েছি, তবেই আপনার কাছে এলাম। অনেক বিপদে পড়েই এসেছি বাবা। আমার কাছে কেউ বিপদে না পড়ে আসে না, হ্যাঁ সেটা আমি জানি। এখন বল, তোদের বিপদ কি? বাবা, আমাদের গ্রামে গত কয়েক বছর ধরে একটা অভিশাপ বয়ে আসছে। জানি না এই অভিশাপের পেছনে কে রয়েছে। কিরকম অভিশাপ? আমাদের গ্রামে কেউ মারা গেলে সেই মারা যাওয়া ব্যক্তি বা তার পরিবারের কারো রূপ অথবা কণ্ঠস্বর নকল করে সন্ধেবেলায় তাদের বাড়িতে ডাকাডাকি করা হয়। মানে যে মারা গেছে তার রূপ ধরে আসে কেউ? ঠিক ধরেছেন, এমন ভাবে ডাকে যেন মনে হয় যে মারা গেছে স্বয়ং সেই চলে এসেছে। আর সেই ডাকে সাড়া দিয়ে কেউ বাইরে চলে গেলে সে আর কখনো ফিরে আসে না, আর ফিরে এলেও সে আর স্বাভাবিক থাকে না। সবই বুঝতে পারলাম। তোদের গ্রামের উপরে বহু বছর আগে থেকে এক নিম্ন স্তরের পিশাচের নজর রয়েছে। তাহলে এখন কি করব বাবা? আমার এই ছেলেটা যে পিশাচের নজরে পড়ে গেছে, ওকে আমরা ঘরবন্দি করে এসেছি। হ্যাঁ, আমাকে সেখানে নিয়ে চল, আমিও দেখি আর কতকাল তোদের গ্রামে ও বসবাস করতে পারে। আর কোনো মানুষের ক্ষতি আমি করতে দেব না। চলে যা, চলে যা তান্ত্রিক, তোরা আমাকে বশে আনতে পারবি না। যদি বাঁচতে চাস তাহলে এখনই পালা। তুই আমাকে হুমকি দিচ্ছিস? নিজে ভয় পেয়ে গেলি নাকি? ভয় না পেলে এভাবে ভয় না দেখিয়ে মুখোমুখি লড়াই করতেই তো আমার সাথে। বাবা, বাবা এখন আমরা কি করব? আপনি কি আমাদের সাথে যাবেন না? আপনি না গেলে আমরা আমাদের বাবাকে তো বাঁচাতে পারবো না। চিন্তা করো না মা, আমি তোমাদের সাথে আছি। যেভাবেই হোক তোমার বাবাকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করব। মূর্খতান্ত্রিক, তুই আমায় চিনে উঠতে পারিসনি। এই গ্রামের শত শত মানুষকে মেরেছি আমি, কেউ আমার কিচ্ছুটি করতে পারেনি। তোর খবর যদি আমি আগে জানতাম তাহলে এতদিন তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারতিস না। তোকে আমি আহ্বান করছি, আমার সামনে এসে আমার সাথে লড়াই কর। বেশ তো, তোর যখন লড়াই করার এত ইচ্ছে তাহলে আয়, আমার বাড়িতে আয়, আমি সেখানেই তোর সাথে লড়াই করব। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা শেষ পর্যন্ত যাবই। মূর্খতান্ত্রিক, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আজ তোর মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। কে 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 আমাকে এভাবে বন্দি করে রেখেছিস? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমাকে বাইরে বের হতে দে, আমার এই শরীর প্রয়োজন। যাও, কেউ একজন গিয়ে দরজাটা খুলে দাও। কিন্তু বাবা, ভেতরে আমার বাবা যেমন করছে তাতে ভয় করছে। দরজা খুললে যদি উল্টো পাল্টা কিছু করে ফেলে? কিছু হবে না, আমি তো আছি এখানে। তোমরা যাও, নির্ভয়ে গিয়ে দরজা খোলো। তোমার বাবাকে ভালো করার জন্যই আমি এখানে এসেছি।
তোদের এত বড় সাহস, তোরা আমাকে বান্দা কইরা রাখছোস? আমাকে বান্দা কইরা রাখতে পারবি ভাবছস? নিহাত আমি বিক্রমের ভেতর ঢুকেছিলাম, এই ঘর থেকে বাইরে হইতে পারি নাই। এবার তোকে এমন জায়গায় বন্দি করব যেখান থেকে তুই কোনোদিন বেরিয়ে আসতে পারবি না। বল, তুই কে? আমি ভবানী, আমি বিক্রমের স্ত্রী ভবানী। আমাকে চিনতে পারছিস না? আমি ফিরে এসেছি বিক্রমকে নিতে। তুই ভবানী হতে পারিস না। ভবানী কোনো অবঘাতে মরে যায়নি যে ও আবার ফিরে আসবে। ভবানী মনের মধ্যে শান্তি নিয়েই চলে গেছে। এখন তোর থেকে শিখতে হবে নাকি? এখান থেকে চলে যা তান্ত্রিক, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। এত করে যখন বললাম তুই স্বীকার করবি না, তাই তো? বেশ, তাহলে তোকে কিভাবে স্বীকার করাতে হয় সেটা আমি দেখছি। ওরে বাবারি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই জল দিও না, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম, মরে গেলাম গো। এবার বল, বিক্রমের শরীরকে ছাড়বি নাকি আমি আরো কিছু খেল দেখাবো? দেখলি তো, দেখলি? আমি ভবানী, আমি ফিরে এসেছি। মা, তুমি সত্যি ফিরে এসেছো? খবরদার, এটা ওর মায়া, এটা তোমাদের মা নয়। আমি এখনই ওর মায়া কাটিয়ে দিচ্ছি। আরে তান্ত্রিক, এই তান্ত্রিক, তুই কি শুরু করলি? আমায় ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমি ভবানী নই রে, আমি ভবানী নই। তাহলে তুই বল, তুই কে? আমি এক পিশাচ, এই গ্রামে অনেক দিন ধরেই বসবাস করে আসছি। বাকি সমস্ত ঘটনা তো তোরা জানিস। তাহলে তুই কি এই গ্রাম ছেড়ে কখনো যাবি না? তোর এই অভিশাপ এই গ্রামের উপরে সারা জীবন থাকবে। না না, আমি চলে যাব। আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব। তুই এই গ্রাম ছেড়ে চলে গিয়ে আবার অন্য গ্রামে ঘাঁটি গাড়বি? সেটা তো হতে পারে না। তোকে তোকে আমি ভস্ম করে দেব। দাঁড়া। আমার কি হয়েছে? আমার মাথাটা কঠিন ধইরা আছে। বাইরে মনে হইতাছে সন্ধ্যা হইয়া গেছে। তোরা এখনো দরজা বন্ধ করলি না? আর দরজা বন্ধ করতে হবে না রে, আমরা যে সমস্যার সমাধান করে ফেলেছি। সমস্যার সমাধান মানে? তান্ত্রিক বাবা এখানে কেন? তোমার জন্যই তো ছুটে আসতে হলো বিক্রম। তুমি কেন সেই রাতে তোমার স্ত্রীর ডাকে সাড়া দিতে গেলে? এই রাতে কি হয়েছিল আমার কিছু মনে পড়তেছে না। আমার কি হয়েছিল? সেসব কথা পরে হবে, শুধু এটা জেনে নাও, আর কোনো ভয় নেই। এই গ্রামে আর সন্ধে হলে কেউ কোনো ডাক শুনতে পাবে না।
আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। আজ আপনি না থাকলে আমাদের এই গ্রাম অভিশাপ থেকে কোনো দিন মুক্তি পেত না। এটাই তো আমার কাজ। অনেক আগে যদি জানতাম তাহলে এত কিছু ঘটে যেত না। যাই হোক, আমি তাহলে আজকে আসি। আপনি চইলা যাবেন বাবা? আমার বাড়িতে আইছেন, একটু ভাত খাইবেন না? না বিক্রম, তুমি এখন অসুস্থ। তুমি সুস্থ হয়ে নাও, তারপর একদিন তোমার বাড়িতে এসে পাত পেড়ে খাবো। যাক, এইবার আমাদের পরিবারটা একটু মুক্তি পাইল, আমাদের লইগা পুরো গাঁওটাও মুক্তি পাইল। আর সন্ধ্যায় কোনো ডাক শোনা যাইব না।